চ্যানেল 24 নিয়মিত আয়োজন নিউজ এক্সপ্রেসে আপনাদের সাথে আছি আমি ফারজানা নিশি। পশ্চিমবঙ্গের কলকাতায় একটি আবাসিক হোটেলে আগুনে পুড়ে প্রাণ হারিয়েছেন নারী শিশু সহ 9 জন। নিহতদের মধ্যে 5 বাংলাদেশিকে শনাক্তের কথা জানিয়েছে কলকাতার উপদূতাবাস। পরিচয় জানা যায়নি 3 জনের। দগ্ধ হয়েছে আরও 6 জন। তারা সবাই চিকিৎসার জন্য ভারত গিয়েছিলেন। চিকিৎসার জন্য কলকাতায় গিয়ে ফিরতে হচ্ছে নিথর দেহে। ভাগ্যের নির্মমতায় নিউ মার্কেটের হোটেল শিখাইনে এক রাতে অগ্নিদগ্ধ হয়ে ঝরল 9 প্রাণ, যাদের মধ্যে অন্তত 5 জনই বাংলাদেশি। অপরিকল্পিতভাবে গড়ে ওঠা হোটেল শিখাইনে সেই রাতে অবস্থান করছিলেন অন্তত 89 জন, যাদের মধ্যে বাংলাদেশি 25 জন। মঙ্গলবার মধ্যরাতে হঠাৎই ভবনে ছড়িয়ে পড়ে আগুন। দমকল বাহিনীর 2 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসলেও যারা ভবন থেকে বের হতে পারেননি তাদের সবাই মারা যান, যাদের মধ্যে আছেন একাধিক নারী ও শিশু। নিহত 3 জনের পরিচয় শনাক্ত করা যায়নি, আর একজন ভারতীয় নাগরিক। তবে কলকাতায় নিযুক্ত বাংলাদেশ উপদূতাবাসের দাবি 8 জনই বাংলাদেশি। বাংলাদেশে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে যোগাযোগ করে এবং তাদের পরিবারের সাথে যোগাযোগ করে তাদের মৃতদেহ কি করে ঢাকায় পৌঁছানো হবে সে ব্যাপারে আমরা পরবর্তী ব্যবস্থাটা গ্রহণ করব। দুর্ঘটনার পর আতঙ্ক বেড়েছে কলকাতায় অবস্থানরত অন্যান্য পর্যটকদের। ঘটনার পর নিউ মার্কেটের একাংশে বন্ধ রয়েছে বিদ্যুৎ সরবরাহ। হোটেলের রুম 4 তলায়, রিসিপশন 2 তলায়, ওঠার ব্যবস্থা ছোট লিফট, কোনো ফায়ার এক্সটিংগুইশার নাই, কিচ্ছু নাই, বের হওয়ার কোনো ইমার্জেন্সি এক্সিট নাই। এই ধরনের হোটেলগুলো ব্যান করে দেওয়া উচিত। মহিলা চিল্লাবেলা করতেছে আগুন লাগছে পরে আমি বুঝতেছি না আর কি, ভিতরতে অনেক চিল্লাবেলা শুনতেছি নিচে, পরে জানালাটা খুললাম। आग लगा अचानक से, हम लोग सब दौड़े, हम लोग जितना हो सके फायर ब्रिगेड को फिर हम लोग खबर दिया, न्यू मार्केट थाना, पार्क स्ट्रीट थाना, सब में हम लोग खबर दिया खुद से। দুর্ঘটনাস্থল পরিদর্শন করেছেন পশ্চিমবঙ্গ সরকারের 3 মন্ত্রী সহ ঊর্ধ্বতনরা। অবৈধভাবে গড়ে ওঠা হোটেলের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানান তারা। ऑफिसर है, फायर फाइटर है, उन्होंने बचा लिया और वो वो जो रेस्क्यू सेंटर हुआ उधर है। एकदम ठोस कानून सामने नहीं आया, फॉरेंसिक होने के बाद ही हो सकता। কলকাতার এই দুর্ঘটনার মাত্র 2 দিন আগে বীরভূমের তারাপীঠে আরেকটি হোটেলে আগুনে ঘুমন্ত অবস্থায় অন্তত 8 জনের মৃত্যু হয়। ওয়ালিউল্লাহ ফারুক, চ্যানেল 24। কলকাতায় নিহত বাংলাদেশিদের মরদেহ শনাক্ত প্রক্রিয়া শেষে দ্রুত দেশে ফিরিয়ে আনা হবে। এক ব্রিফিংয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়দ বলেন, নিহতদের পরিবার চাইলে খরচ বহনের বিষয়টি বিবেচনা করবে সরকার। শনাক্ত শেষ হলে এবং সব ফর্মালিটিস কমপ্লিট হলে দ্রুততম সময় আমাদের এই মরদেহগুলো আমরা যেন বাংলাদেশে ফিরিয়ে আনতে পারি, সে কাজটা আমাদের কলকাতার মিশন সেই কাজটা করছে। যারা এই দুর্ভাগ্যবশত মৃত্যুবরণ করেছেন তাদের পরিবার যদি খরচ বহন করতে না পারেন তাহলে অবশ্যই সরকার সেটা দেখবে। দীর্ঘ 35 বছর পর আবারও ভোটের মাধ্যমে হতে যাচ্ছে রাষ্ট্রপতি নির্বাচন। কাল জাতীয় সংসদে ভোট দেবেন 349 জন সংসদ সদস্য। 2/3 সংখ্যাগরিষ্ঠতা থাকায় বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর হচ্ছেন দেশের 23তম রাষ্ট্রপতি। সব প্রস্তুতি সেরে রেখেছে নির্বাচন কমিশন। সিসি বললেন, এই নির্বাচনের দিকে তাকিয়ে আছে বিশ্ববাসী। 1991 থেকে 2026 মাঝে অপেক্ষা 3.5 দশকের। আবারও সংসদ সদস্যদের সরাসরি প্রকাশ্য ভোটে নির্বাচিত হবেন রাষ্ট্রের সর্বোচ্চ ব্যক্তি, রাষ্ট্রপতি। তবে 91-এর সাথে এবারে প্রেক্ষাপট ভিন্ন। সংসদে সরকারি দলের 2/3 সংখ্যাগরিষ্ঠতা। সংবিধানের 70 অনুচ্ছেদের বলে চাইলেও নিজ দলের প্রার্থীর বাইরে দেয়া যাবে না ভোট। ফলে বাকি শুধুই আনুষ্ঠানিক ঘোষণার। এটাই হওয়ার কথা। এখন যা হচ্ছে, এখন আগামীতে যারা আবার নির্বাচনে কম্পিট করে আসতে পারবে তখন তারা হয়তো কম্পিটিশন করতে পারবে। কিন্তু এখন প্রার্থিতা দেওয়ার মধ্যে কোনো অসুবিধা নাই, কিন্তু প্রার্থিতা দেওয়া ভালো আমি মনে করি। কিন্তু এখন কম্পিটিশনের ধরন এইরকমই, এটা মেনেই প্রার্থিতা দিতে হবে যে বিএনপি তার ওভারওয়েলমিং মেজরিটি আছে, সুতরাং সেই তার প্রার্থী উইন করছে। চট্টগ্রাম 4 আসনে শূন্য থাকায় এবার সংসদে
350 জনের মধ্যে আছেন 349 জন ভোটার। এর মধ্যে বিএনপি দলীয় 247 আর জামাত নেতৃত্বাধীন 11 দলের 90 জন। বাকি 12 জনের 3 জন বিএনপির মিত্র গণসংহতি আন্দোলন, গণ অধিকার পরিষদ ও বিজেপির, ইসলামী আন্দোলনের 1 জন আর বাকি 8 জন স্বতন্ত্র, যারা একসময় যুক্ত ছিলেন বিএনপির রাজনীতিতেই। দিনের কার্যসূচি অনুযায়ী এখন আমি ফলে জয় পরাজয় মীমাংসিত হলেও স্বতন্ত্রদের ভোট কারা টানতে পারে সেটি আপাতত মূল প্রশ্ন। কোন স্বতন্ত্র সদস্য কাকে ভোট দিলেন এটা জানা যাবে, কিন্তু এইটা খুব বেশি প্রভাব ফেলবে কি ভবিষ্যৎ রাজনীতিতে? আমার তো মনে হয় না, কারণ আমার যেটা আমি আশঙ্কা করছি, যেটা বিরোধী দল মানে স্বতন্ত্র সদস্যরা হয়তো অনেকেই ভোটদানে বিরত থাকবেন। 20 আগস্ট দুপুর 2টা থেকে শুরু হয়ে ভোট চলবে বিকেল 5টা পর্যন্ত। নির্বাচন কমিশন জানাচ্ছে এর জন্য সব প্রস্তুতি চূড়ান্ত। ও ব্যালটের মধ্যে আমার ভোটারের নাম আছে, কাকে দিচ্ছি তাও আবার আমি লিখতেছি, পাশে বসে লিখতেছি। আমি যখন ব্যালটটা পাবো, ব্যালটটা গুনবো, তো আমি দেখবো যে মিস্টার এক্স কাকে ভোট দিয়েছে এটা দেখতেছি। কিন্তু আমাদের নর্মাল ইলেকশন কি আপনারা দেখতে পারবেন কে কারে ভোট দিল? সুতরাং এটা ওপেন তো। ভোট শেষে বৃহস্পতিবারে ঘোষণা হবে কে হচ্ছেন বঙ্গভবনের পরবর্তী বাসিন্দা। সেদিনই প্রকাশিত হবে গেজেট। বিজয়ী হবেন তার নামটা ঘোষণা করে দিব, এন্ড দ্যাট ইজ ফাইনাল। আশিকিন প্রিন্স, চ্যানেল 24, ঢাকা। তারপর আমরা শুক্রবার সন্ধ্যা 7:30টায় শপথ নেবেন নবনির্বাচিত রাষ্ট্রপতি। বঙ্গভবনে হবে শপথ অনুষ্ঠান। জাতীয় সংসদে সরকার দলীয় সভা শেষে এই তথ্য জানান চিফ হুইপ নুরুল ইসলাম মনি, যেখানে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী এবং সংসদ নেতা তারেক রহমান। চিফ হুইপ জানান ভোট শুরুর প্রথম 20 মিনিট এবং শেষ হওয়ার 5 মিনিট আগ থেকে ফল ঘোষণা পর্যন্ত সরাসরি সম্প্রচার করবে বিটিভি। তার মতে রাষ্ট্রপতি নির্বাচনের মাধ্যমে শুরু হবে গণতন্ত্রের ঐতিহাসিক যাত্রা। দেশের মানুষ ভোট কেমনে দেয়, কেমন করে দেয়, সেটা আবার প্রত্যক্ষ করবে এবং মানুষের মনোজগৎ তৈরি হবে নতুন করে ভোটের প্রতি। সেই প্রত্যাশা করে আগামীকাল ইনশাআল্লাহ আমরা রাষ্ট্রপতি নির্বাচিত করতে পারবো। 21 তারিখ সন্ধ্যা 7:30 সময় বঙ্গভবনে শপথ হবে। আগস্ট জুড়ে থাকবে গ্যাসের সংকট। এলএনজি আমদানিতে অনিশ্চয়তা কাটতে পারে সেপ্টেম্বরে। জ্বালানি পরিস্থিতির সার্বিক চালচিত্র বিশ্লেষণ করে এমন আভাসই পাওয়া যাচ্ছে। দুপুর 12টা পর্যন্ত এলএনজি সরবরাহ ছিল 66 কোটি ঘনফুটের মতো। সব মিলিয়ে 380 কোটি ঘনফুট গ্যাসের চাহিদার বিপরীতে সরবরাহ হয়েছে 228 কোটি ঘনফুট। ঠিক 1 মাস আগে 20 জুলাই দেশে এলএনজি বা তরলীকৃত গ্যাসের সরবরাহ ছিল 100 কোটি ঘনফুটের মতো। পরদিন 21 জুলাই ভাসমান টার্মিনালে দুর্ঘটনার পর থেকেই কমতে থাকে সরবরাহ। এর পরের 1 মাসে কিছুতেই আর উন্নতি হয়নি পরিস্থিতির। সরকারের আশ্বাস ফাঁকা বুলি হয়েই রয়েছে। কমেছে শিল্পে উৎপাদন, বাসাবাড়িতে গ্যাস নেই, ফিলিং স্টেশনে দীর্ঘ লাইন, সাথে লোডশেডিং। এ যেন এক সর্বমুখী ভোগান্তি। দেশে প্রতিদিন মোটা দাগে গ্যাসের চাহিদা থাকে 380 কোটি ঘনফুটের মতো। পেট্রোবাংলার তথ্যে দেখা যায় 19 জুলাই দুপুর 12টা পর্যন্ত সরবরাহ আছে 228 কোটি ঘনফুট। এর মধ্যে 66 কোটি এসেছে এলএনজি থেকে, বাকিটা অভ্যন্তরীণ উৎস। সরকার বলছে কার্গো সংকট মেটাতে চেষ্টা চলছে। আগস্টে দরপত্র ছাড়া 4টি কার্গো আসার কথা থাকলেও আসেনি একটিও। এমন অবস্থায় জরুরি দরপত্রের মাধ্যমে আরও 5টি আনার উদ্যোগ নেওয়া হয়। তবে দুটির জন্য ব্রিটিশ পেট্রোলিয়াম আগ্রহ দেখালেও বাকি 3টিতেই দর পাওয়া যায়নি। গ্রিডে যাতে যেটুকু গ্যাস পাওয়া গিয়েছে বিভিন্ন জায়গায় ভোলাতে রয়েছে এবং দেশের স্থলের ভাগে যে গ্যাসগুলো রয়েছে সেটা তাড়াতাড়ি যদি এগুলোকে সংযুক্ত করা যায় তাহলেও কিন্তু অল্প সময়ের ভিতরে আরও কিছুটা উৎপাদন বাড়ানো যায়। পেট্রোবাংলা জানায় 20 আগস্ট ফের আরেকটি কার্গো আসার কথা। যদিও পুরো সংকটের তথ্য উপাত্ত নিয়ে গণমাধ্যমে কথা বলতে নারাজ কোনো কর্তৃপক্ষই। এই 6 মাসে তাদের যে উদ্যোগগুলো নেওয়া দরকার ছিল সেই গ্যাস সংকট সমাধানের জন্য সেই রকম উদ্যোগ না নিয়ে বরঞ্চ সরকারের মধ্যে দেখা যাচ্ছে যে কিছু গোষ্ঠীর স্বার্থ রক্ষা কিংবা তাদের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য অস্থিরতা বেশি। ধারণা করা হচ্ছে পুরো আগস্ট জুড়েই গ্যাস সংকটের এই ভোগান্তি থাকবে। শামিমা সুলতানা, চ্যানেল 24,
ঢাকা। ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক হবে সমমর্যাদার ভিত্তিতে, এর বাইরে কিছু হলে সরকার সায় দেবে না, একথা জানিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী। তিনি বলেন, যে কোনো ষড়যন্ত্র এবং প্রতিবন্ধকতা শক্ত হাতে মোকাবিলা করবে বিএনপি। আমাদের প্রধানমন্ত্রী তিনি সম্পর্ক রাখবেন, তিনি যাবেন, আমরাও সবাইকে আমন্ত্রণ জানাবো, কিন্তু ভিতরে যদি কোনো শর্ত থাকে তাহলে সেই শর্ত দিয়ে কখনো বন্ধুত্ব হয় না। বন্ধুত্ব হবে আমরা প্রত্যেকের স্বাধীনতা এবং সার্বভৌমত্বে বিশ্বাস করব, প্রত্যেকের সার্বভৌমত্বকে সম্মান করব। অবশেষে আধুনিকায়ন হচ্ছে ঐতিহ্যবাহী ঢাকা মেডিকেল কলেজ। 1000 কোটি টাকা ব্যয়ে ঢেলে সাজানো হবে শিক্ষার্থীদের আবাসন, একাডেমিক ভবন সহ পুরো কাঠামো। জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক সভায় প্রায় 9.5 কোটি টাকায় অনুমোদন দেওয়া হয় 10টি প্রকল্পের। চিকিৎসা শিক্ষার ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান ঢাকা মেডিকেল কলেজ, তবে পর্যাপ্ত আবাসন সুবিধা সহ নানা সমস্যায় জর্জরিত প্রতিষ্ঠানটি। 8 দশকের পুরনো ভবনে চলছে পাঠদান। এমন অবস্থার পরিবর্তনে মাস্টার প্ল্যান বাস্তবায়ন চায় সরকার। বুধবারের একনেক সভায় অনুমোদন পেয়েছে স্থাপনা প্রতিস্থাপন ও পুনর্নির্মাণ প্রকল্প, যার আওতায় নির্মাণ করা হবে 3টি 15 তলা ও 2টি 4 তলা ভবন। প্রকল্পের ব্যয় 1154 কোটি টাকা, বাস্তবায়নের সময় 4 বছর। এছাড়া ঢাকাসহ 10টি মেডিকেল কলেজে 19টি হোস্টেল নির্মাণ প্রকল্পের অনুমোদন দেয়া হয়। এটা সম্পূর্ণ জিওবি ফান্ডে কিংবা অর্থায়নে এই প্রকল্প বাস্তবায়িত হবে। 2026 সেপ্টেম্বর থেকে 2030 সালের আগস্ট পর্যন্ত এর সময়সীমা নির্ধারণ করা হয়েছে। সড়ক, পানি সম্পদ, বিদ্যুৎ, প্রাণী সম্পদ ও গ্রামীণ যোগাযোগ সহ বিভিন্ন খাতের 10টি প্রকল্পের অনুমোদন দেয়া হয়। মোট ব্যয় প্রায় 9,333 কোটি টাকা। ফিরিয়ে দেওয়া হয় জ্বালানি সংকট মোকাবিলায় তড়িঘড়ি করে নিতে যাওয়া 1,500 কোটি টাকার 2টি প্রোডাক্ট অয়েল ট্যাঙ্কার কেনার প্রকল্প। এই প্রকল্পটি আসলে অনুমোদিত না হওয়ার কিংবা সিদ্ধান্ত না হওয়ার কারণ হচ্ছে কিছুটা বলতে পারেন যে স্থগিত আছে, কারণ প্রায় সমজাতীয় একটি প্রকল্প মাননীয় প্রধানমন্ত্রী যখন চীন সফরে গিয়েছেন তখন আরো 4টি এইরকম জাহাজ কেনার ব্যাপারে একটা এমওইউ সাইন হয়েছে। প্রকল্প ব্যবস্থাপনায় জবাবদিহিতা নিশ্চিতে প্রধানমন্ত্রীর তাগিদের কথাও জানান মন্ত্রী। প্রকল্প মনিটর করা হবে, কোন প্রকল্প কোন অবস্থায় আছে। দেলোয়ার দোলন, চ্যানেল 24, ঢাকা। চলতি মাসের শেষ দিকে চালু হবে প্রবাসী কার্ড। মুন্সিগঞ্জে ছাত্র অধিকার পরিষদের আলোচনা সভায় এই কথা জানান প্রবাসী কল্যাণ এবং বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নূর। প্রবাসীদের সমস্যার সমাধান এবং সরকারি সেবা গ্রহণ সহজ করতেই এই উদ্যোগ, বলেন প্রতিমন্ত্রী। এই মাসের শেষ দিকে সরকার প্রবাসীদের সুযোগ সুবিধা নিয়ে একটা প্রবাসী কার্ড চালু করতে যাচ্ছে, যে কার্ড একসাথে ব্যাংকের এটিএম কার্ডের মতো কাজ করবে। শুরুর দিকে যারা দেশ থেকে যাচ্ছে তাদেরকে পর্যায়ক্রমে দেশের বাইরেও যারা আছে তাদেরকে দূতাবাসের মাধ্যমে আমরা এই প্রবাসী কার্ড আমরা পৌঁছে দেব। জামিনে কারাগার থেকে মুক্তি পেয়েছেন সাবেক প্রধান বিচারপতি ABM খায়রুল হক। বিকেলে ঢাকার কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান তিনি। বিষয়টি নিশ্চিত করেছেন কারা সদর দপ্তরের অতিরিক্ত মহাপরিদর্শক মোহাম্মদ জাহাঙ্গীর কবির। জামিনে মুক্তি পেলেও আদালতের অনুমতি ছাড়া দেশ ছাড়তে পারবেন না খায়রুল হক। গেল বছর 24 জুলাই রাজধানীর ধানমন্ডির বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। এদিকে মুন্সিগঞ্জ কারাগারে থাকা সাবেক শিক্ষামন্ত্রী এবং কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ডাক্তার দীপুমণিকে প্যারোলে মুক্তি দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। তার স্বামীর মৃত্যুতে মানবিক বিবেচনায় বৃহস্পতিবার সকাল 6টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত তাকে প্যারোলে মুক্তির নির্দেশ দেওয়া হয়।